আমি খুব অভাবী পরিবারে, খুব অভাবী একটি পরিবারে আমার বেড়ে ওঠা। আমি আমার বাবা-মায়ের ৬ষ্ঠ সন্তান। যখন আমার বয়স ১১ বছর, তখন আমি ঢাকাতে চলে যাই। আমার বাকি লেখাপড়াটা ঢাকার ২ টো শিক্ষা প্রতিষ্ঠানে করেছি। যখন আমরা নানা রকম অভাবের মধ্য দিয়ে ছোটবেলাটা পার করেছি। আমার আমার এই ছোটবেলাটা, আমার যে অভাবের গল্প, এগুলো হচ্ছে আমার কাছে এক ধরনের অহংকার। এগুলো আমি খুব গর্ব করে অন্যকে বলি। আম এই গল্পগুলো আমি এই কারণে বলি যে এগুলোর মধ্যে কোনো রকম কোনো গ্লানি নেই। আমার বাবার চোরের কোনো ইতিহাস নেই, চুরি করার ইতিহাস নেই, অন্যকে প্রবঞ্চনা করবার কোনো ইতিহাস নেই। তার পরিশ্রমের ইতিহাস আছে। আমাদের না খেয়ে থাকবার ইতিহাস আছে। তো না খেয়ে থাকবার ইতিহাসটা এটা আমার কাছে অহংকার। তখন আমাদের একটা প্যান্ট পাওয়া যেত, ইংলিশ প্যান্ট। অথচ ওইটা ছিল আমাদের তৎকালীন সময়ের সবচেয়ে দামি প্যান্ট। দামি হ্যাঁ, মায়ের সাথে এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা, সেটা নেই। আমার এক ফুফাতো ভাইয়ের ছেলে আমার বয়সী, তার কাছ থেকে প্যান্ট আর একটা শার্ট ধার করে নিয়ে আসলো। সেটা পরেই আমি বেড়াতে গেলাম। যখন সেই ধার করা প্যান্ট শার্ট পরে বেরিয়ে এসে যখন তাকে ফেরত দিতে গেছে, আমার সেই ফুফাতো ভাই আমার সেই ভাবিকে খুব করে বকেছিল, কেন তুই দিয়েছিস, যদি ছিঁড়ে ফেলতো। আমার ভাই আমাকে যে চিঠিগুলো লিখেছিল, সেই চিঠিগুলো নিয়ে আমার একটা বই করা আছে, যে চিঠিগুলো আমার আসলে অনেকগুলো দরজা খুলে দিয়েছে, মনের দরজা। যে একটা চিঠির কথা আমার খুব করে মনে আছে। চিঠির মধ্যে তিনি লিখছেন, আমি তোকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি শুধু ভালো ফলাফলের জন্য নয়। এবং উনি আমাকে বলতেন, ভাই আমাকে বলতেন যে তুই হচ্ছিস আমার উত্তরাধিকার, আমার স্বপ্নের উত্তরাধিকার। আমার তো অনেক সম্পদ নেই, ফলে তুই হচ্ছিস আমার স্বপ্নের উত্তরাধিকার। এবং সেটা একটা মানি অর্ডারের মাধ্যমে আসতো। তখন তো আর বিকাশ ছিল না, এরকম ব্যাংক ট্রান্সফার ছিল না। তখন বিকাশ মানি অর্ডার পিয়ন আসলেই আমরা অপেক্ষা করতাম, মামা আজ আমার টাকা এসেছে। টাকা এবং চিঠির জন্য আমরা তখন অপেক্ষা করতাম। কিন্তু নারীকে আমি কখনো এরকম দেখিনি যে আমার মানি ব্যাগটা খুশি হয়েছে। যতগুলো নারী আমার জীবনে আমি খুব করে পেয়েছি, তাদের কাছে মনে করছে যে আমার ভালো থাকার মধ্যে তাদের এক ধরনের আনন্দ তারা খুঁজে পেতে চেয়েছে। আমি কিন্তু কখনো কাউকে বলি না আমি তোমাকে ভালোবাসতাম। আমি এখনো বলি ভালোবাসি। স্যার, স্বাগতম আমাদের হিডেন হিস্ট্রি স্টুডিওতে। কেমন আছেন? আছি ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা শুরুতেই আপনার বেড়ে ওঠা যে দক্ষিণাঞ্চল, আমরা জেনেছি আপনি সুন্দরবনের কোল ঘেঁষে একটা অঞ্চল আপনার জন্মস্থান। সেই শৈশবের দিনগুলো যদি আমাদেরকে বলতেন। আমার বেড়ে ওঠা এটি হচ্ছে রাজধানী শহর থেকে প্রায় ৩৪৩ কিলোমিটার দূর। সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৪০-৪২ কিলোমিটার দূরে আমার একটা প্রত্যন্ত গ্রামে আমার জন্মটা ১৯৮১ সালে জন্ম। এই জন্মের সময়কার যেই পরিবেশ এবং প্রকৃতি ছিল, সেটি আমার চোখের সামনে এখনো খুব ভয়ঙ্কর রূপে ধরা দেয়। রাস্তার মধ্যে প্রায় হাঁটু পর্যন্ত কাদা ছিল, বিদ্যুৎ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল নৌকা ছাড়া। আ বর্ষাকালে নৌকা ছাড়া চলাটা খুব কঠিন হয়ে পড়তো। এবং আমাদের বাড়ির চারপাশটায় নদী বিধৌত হওয়ার কারণে দেখা যেত যে উম আমাদের প্রতিনিয়ত প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকতে হতো। যে এই বুঝি বাঁধ ভেঙে যায়। এবং প্রচণ্ড যখন আ নিম্নচাপগুলো হয়, তখন আমাদের বাড়িটা এমন একটি জায়গায় যে চারপাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তখন জোয়ার ভাটার প্রভাবে কখনো, কখনো আমাদের এই নদীর বাঁধগুলো ভেঙে যেত এবং আমাদের বাড়ির চারপাশটায় পানি থই, থই করত। এটা ছিল আমার ছোটবেলার যে পরিবেশ এবং প্রকৃতির বর্ণনা। আমি খুব অভাবী পরিবারে, খুব অভাবী একটি পরিবারে আমার বেড়ে ওঠা। আমি আমার বাবা-মায়ের ৬ষ্ঠ সন্তান। আমার পরে আমার একটা ছোট বোন আছে। আমরা ৭ ভাই-বোন। ফলে যে বেড়ে ওঠাটা আমার যে পরিবেশের মধ্যে, অভাবের মধ্যে, প্রচণ্ড অভাবের মধ্যে আ বেড়ে ওঠা, গ্রামের আমাদের বাড়ির খুব পাশে একেবারে ১০-১২ টা বাড়ির পাশাপাশি আমাদের প্রাইমারি স্কুলটা, সেখানে আমার পড়বার সুযোগ হয়েছে। আমি তারপরে হাই স্কুলে ক্লাস 6 এ পড়েছি।
ওটা আমাদের বাড়ি থেকে প্রায় 1-2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্ব। আহ, ওখানে আমি 6 শেষ না করতেই আমার যখন আমার বয়স 11 বছর তখন আমি ঢাকাতে চলে যাই। আমার বাকি লেখাপড়াটা স্কুল এবং কলেজ এটি আমি ঢাকার দুটো শিক্ষা প্রতিষ্ঠানে করেছি এবং তারপর আমি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার খুব ভালো মনে আছে, যেহেতু প্রচন্ড অভাবের মধ্যে ধুলোর মধ্যে গড়াগড়ি পাড়া, হয়তো আমাদের জামা কাপড়ই ছিল একটা কিংবা দুটো, ফলে আমরা খুব খালি গায়ে ধুলোর মধ্যে গড়াগড়ি পারতাম, কাদানি খেলতাম। আহ, গ্রামের যে খেলাগুলো হয়, কিন্তু অধিকেন্দ্রিক বেশ অনেকগুলো স্মৃতি আমার মধ্যে আছে। যেমন আমার ছোটবেলায় যখন ডাক্তারের কাছে গেছি, নৌকাতে করে নিয়ে যেতেন মা। আহ, নৌকাতে করে যখন নিয়ে যেতেন গুণ টানা নৌকা, এটা হয়তো আপনি এখন শুনে থাকবেন যে গুণ টানা নৌকা মানে হচ্ছে এই স্রোতের প্রতিকূলে যখন তাকে টেনে নিয়ে যেতে হয়, জি স্যার। তাদেরকে একটা কাজ করতে হয়, তাকে হয়তো অপেক্ষা করতে হবে পরবর্তী বাহ। জোয়ারের জন্য, অথবা তাকে গুণ টেনে নিয়ে যেতে হবে। তখন তো জি এরকম স্যার। যন্ত্র ছিল না। সেই দৃশ্যটা আমার চোখের সামনে আছে। এই গল্পগুলো কিন্তু এখন আর নেই, এগুলো এখন বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। স্যার আপনার বাবা মা? আমার বাবা খুব সংগ্রামী মানুষ, এবং আমি আমার বাবাকে দেখে আমার মনে হচ্ছে যে আমি পিতৃত্ব একটা পেশা হয়ে উঠতে পারে। একটা মানুষ তার অন্য সবকিছু কাজের মধ্যে পিতৃত্ব একটা বড় পেশা হয়ে উঠতে পারে, একটা বড় কাজ হয়ে উঠতে পারে। আমার কাছে আহ, একজন মানুষের কোটিপতি হয়ে ওঠার চেয়ে একজন খুব নিঃস্ব বাবা হয়ে উঠে যদি সে সফল বাবা তিনি হতে পারেন, এটি একটা বড় কাজ মনে হয়েছে আমার বাবাকে দেখে। এবং কারণ আমি দেখেছি আমার বাবাকে ছোটবেলায় যতটুকু স্মৃতি আমার মনে আছে, কাঁধে করে তিনি মাছ বিক্রি করতেন এক সময়। সেই মাছ তিনি যখন বিক্রি করে গ্রাম ও গ্রাম নিয়ে মাছের পোনা বিক্রি করে আসতেন, আমি বাবার ঘাড়ের মধ্যে কালো দাগ দেখেছি। আহ, বাঘ যখন তিনি ঘাড়ের মধ্যে করে নিয়ে যেতেন, আমি সেই জামাটাকে ছেঁড়া দেখেছি। আহ, তাকে আমি দীর্ঘদিন সংগ্রাম করতে দেখেছি, এত সংগ্রাম। আহ, তারপরে যখন তিনি একটা কাজ খুঁজে পেলেন, তিনি একটি ইটের ভাটার মৌরি বলে আমাদের অঞ্চলে, তার মানে হচ্ছে হিসাব রক্ষক, যেটাকে আমরা আধুনিক বাংলায় বলি, এবং ইংরেজিতে তাদেরকে অ্যাকাউন্টেন্ট বলে। ওই মৌরির কাজটুকু তিনি করতেন। সকালবেলা বের হয়ে যেতেন ভোরবেলা, এবং তিনি ফিরে আসতেন রাত হলে ফিরে আসতেন। একটা সাইকেল চালিয়ে প্রায় 15 কিলোমিটার পথ প্রতিদিন যেতেন, আবার ফিরে আসতেন। এটা ছিল তার একটা গল্প। এবং বাবার গল্প যদি আসলে আমাকে বলতে হয়, বাবা ছিলেন একজন, আমি আমি বাবাকে দেখে একটা মানুষ কতটুকু ত্যাগী হয়ে উঠতে পারে এটা তার কাছ থেকে আমার দেখা এবং শেখা। মানে তিনি শেষ করতে করতে তার নিজের জন্য আর কিছুই রাখেননি। একেবারে শেষ জমিটুকু তিনি আসলে বিক্রি করেছেন তার সন্তানদের লেখাপড়া করবার জন্য। বাবা যেরকম আদর করতেন, নিজ হাতে বাবা আমার জুতো, আমি প্রথম যে জুতোটা পরেছি 92 সালে যখন আমি ঢাকাতে যাই, তখন আমার একটা জুতো ছিল। আপনি জুতোটার কথা, জুতোটা আপনার চোখে পড়বে কিনা এখনকার, সাদা এক ধরনের জুতো। তখন তো আর জুতো কালডেলি করা যেত না। আমার ভালো মনে আছে আমার বাবা আমার নিজ হাতে সেই জুতোর মধ্যে চক ঘষে জুতোটাকে সাদা করে দিচ্ছেন। মায়ের গল্পটা হচ্ছে এইরকম জেদি মানুষ আমি আমার পুরো জীবনে দেখিনি। আমি আমার মায়ের বুদ্ধির 10%-এর 10% পেয়েছি বলে আমার কাছে মনে হয় না। এত বুদ্ধিমতী একজন নারী। এবং আমি আমার আমার মেয়েকে বলি খুব করে যে তোমার মধ্যে যদি আমার মায়ের বুদ্ধিগুলো আসে, বিশেষ করে আমি বলছিলাম যে আমার বুদ্ধি হয়তো আমার মায়ের কাছ থেকে আমি 10%ও পাইনি। এত বুদ্ধিমতী একজন নারী, যদি শুদ্ধ ভাষায় কথা বলেন, যিনি পড়তে পারতেন না কিন্তু আমরা পড়ছি কিনা এটা বুঝতে পারতেন। সন্ধ্যাবেলা আমাদের তখন তো জোর উচ্চারণ করে জোরে জোরে পড়বার একটা সময় ছিল, আমরা খুব চিৎকার করে পড়তাম। কারণ আমাদের মধ্যে তখন ধারণা ছিল চিৎকার করে না পড়লে মুখস্থটা হয় না। মা বলতেন তুই না কালকে এই পড়াটা পড়লি, আজ আবার পড়ছিস। তো তার মানে আমি যখন ফাঁকি দেওয়ার জন্য, মা যখন জোর করে পড়াচ্ছেন, আমি ফাঁকি দেওয়ার জন্য কি করব, একই পড়া 2বার পড়বো। কালকেও পড়েছে, আজকে তার কেউ বুঝবে না, আমি ওই পড়াটাই আবার চিৎকার করে করে পড়তাম। তখন মা বলতেন এতে তুই তো কালকেই পড়াটা পড়লি, আজ আবার পড়ছিস কেন? তো তিনি তার সন্তান কি পড়ছেন এটাও খেয়াল রাখতেন। কাঁথা সেলাই করতেন অথবা রান্না করতেন, আমরা কুপির আলোতে পড়তাম।
এবং তিনি একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আজকে নিজেকে তিনি মেলে ধরতে পেরেছিলেন। এবং আবার বাবা যখন জমি বিক্রি করতেন, বাবার গল্প শুনতে চাচ্ছিলেন, জমি বিক্রি করে যখন ছেলে মেয়ের লেখাপড়া করাতেন, তখন বলতেন, আমাদের গ্রামের অনেকেই বলতেন, তুমি যে ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছ জমি বিক্রি করে, ওরা বড় হয়ে যদি তোমাকে না দেখে তখন তোমার কি হবে? তো বাবা মনে করতেন সন্তানের পিছনে বিনিয়োগ এটা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। এটা ওই অজপাড়াগাঁয়ের একটা মানুষ কেমন করে তাদের এই চিন্তার জায়গাগুলো তৈরি হলো। আমি কিন্তু আপনাকে গল্পটা বলছি ৮০ দশকের গল্প। তো ৮০ দশকে কিন্তু বাংলাদেশ এগোয়নি। আজকের বাংলাদেশ এগিয়েছে আপনার মিনা দেখে, আজকের বাংলাদেশ এগিয়েছে ইন্টারনেটে, আজকের বাংলাদেশের যে জায়গাটা এসছে সেটা তো হচ্ছে তথ্য প্রযুক্তির একটা প্রভাবের মতো দিয়ে এসছে। জি স্যার। কিন্তু ওই সময়ে এখান থেকে ৩৫ বছর আগে একজন মানুষের চিন্তার জায়গায় যে তার যা আছে সব সন্তানের পিছিয়ে বিনিয়োগ করতে হবে, কারণ সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এই বোধটা তাদের মধ্যে কেমন করে এসেছিল, এটা আমার কাছে একটা বিস্ময়। মানে আমার মা বাবা দুজনেই আমার কাছে এই তাদের আজকের চিন্তাটা তারা ৩৫-৪০ বছর আগে কেমন করে করেছিলেন, এটা আমার কাছে একটা বিস্ময়। স্যার, আপনার বাবারও কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না? বাবা লেখাপড়া জানতেন, বাবা লেখাপড়া জানতেন, এবং ভালো লেখাপড়া জানতেন, মেধাবী ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি জানি না, কিন্তু তার হাতের লেখা থেকে আমাদের লোভ হতো যে তার মতো করে সুন্দর করে যে আমরা লিখতে পারতাম। তার লেখাপড়া যে সনদপত্র কতটুকু আছে এটা আমার জানা নেই। আমাদের এলাকায় কুরবানির সময় যে মাংসগুলো মসজিদে যেত, একসাথে পুরো এলাকার মাংসগুলো মসজিদে যেত, সেই মাংসগুলো পরবর্তীতে কার বাড়িতে কতজন আছে বিতরণ করত। সবাই যে মাংস বিতরণ করবার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। আমার পুরো জীবনে কখনো বাবা ওই মাংসটা আনবার জন্য আমাদের কাউকে কখনো পাঠাতেন না, বাবা কখনো এই কাজগুলো করতেন না। তা আমি তার মধ্যে একদিন প্রচন্ড সম্মান বোধ দেখতাম। ১৯৯১ সালে যখন আমি বৃত্তি পরীক্ষা দিতে গেছি, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সেই সময় রাত জেগে যখন পড়ছি তখন দেখছি যে ব্যাংকের মধ্যে আলো জ্বলছে। তো বাবাকে জিজ্ঞেস করছি, বাবা এই আলোটা সারা রাত জ্বালিয়ে রেখেছে কেন? বৈদ্যুতিক বাতি আমার প্রথমবার দেখা খানিকটা। তো কেন সারা রাত জ্বালিয়ে রেখেছে? চোর আসলে তো চোর দেখে শুনে ভালো করে তালা ভেঙে টাকাগুলো নিয়ে যেতে পারবে। বাবা আমাকে বলছেন, তুমি চিন্তাগুলো এমন করে কেন করো না যে এই আলোটা জ্বালিয়ে রেখেছে যেন চোর আসলে তাকে যেন প্রতিহত করতে পারে, ধরতে পারে। তুমি এভাবে ভাবছো না কেন? চোর এই আলো দেখে চুরি করবে এটা না ভাবে তুমি কেন এমন করে ভাবছো না যে এই আলো দেখে চোরকে প্রতিহত করা যাবে, চোর যেন না আসতে পারে সেজন্য পাহারা দেয়া যাবে। ফলে একটা জিনিস যে ভিন্ন আঙ্গিকে চিন্তা করা যায়, এটা ওই মানুষটার কাছে আমি আমার ৯১ সালে ছোট্ট একটা কথা শেখা আমার এখন আমার মনের মধ্যে আছে। আমার খুব ভালো মনে আছে সারা বছর ধরে আমাদের সংসারের সবচেয়ে যেই খরচটা বাবা করতেন সেটি হচ্ছে কেরোসিন কেনার কাজটুকু। কারণ তখন আলো জ্বালাতে হতো, কুপি। কুপি জ্বালাতে হতো, হারিকেন জ্বালাতে হতো, টেমি জ্বালাতে হতো, আমাদের আঞ্চলিক ভাষায় টেমি বলা হয়। তো এই টেমি জ্বালানোর জন্য কেরোসিনটা হচ্ছে স্যার, মাস্ট, আর হ্যারিকেন এবং কুপিটা হচ্ছে খুব করে আমরা জ্বালাতাম। তো এটা আবার দুটো টেমি জ্বালানোর দরকার পড়তো, কুপি জ্বালানোর দরকার পড়তো। কেমন করে? যে কারো হয়তো পরীক্ষা, সে হয়তো একটু আলাদা দিয়ে পড়বে, কারণ পড়ার চাপ থাকলে একজন জোরে পড়ছে, ছোট ভাই বোন আমরা জোরে পড়ি, যিনি 8-9 পড়েন তার তবে একটু আস্তে পড়তে হয়, ফলে দুটো কুপি জ্বালাতে হতো। ফলে সংসারের মূল খরচটা যেত হতো কাগজে এবং কেরোসিনে। আমি তালপাতায় লিখেছি, আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আমার প্রথম লেখাটা হচ্ছে তালপাতায়। আমি যখন প্রথমবার লিখেছি তখন ৮৬ সাল ৮৭ সাল এরকম হবে, আমার ঠিক একজাক্টলি সালটা মনে নেই। আমাদের ওয়ানের মধ্যে যখন হাতের মধ্যে লিখতাম, কাগজে লিখে সেই কাগজটাকে নৌকা বানিয়ে আমরা পুকুরের মধ্যে ভাসিয়ে দিতাম। এটা হচ্ছে ছোটবেলার স্মৃতি, আপনি জানতে চাচ্ছিলেন। যে যার মতো করে প্রথমবার লিখতাম সদা সত্য কথা বলিব। এটা বাঁশের এরকম বয়মের মধ্যে আমরা কালো গুঁড়া এক ধরনের পাউডারের মতো দিতাম, সেটাকে পানি দিয়ে গুলে কালি তৈরি করতাম। ওর মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে কলম তৈরি করা, সেটা ডুবিয়ে আমরা কাগজের মধ্যে প্রথমবার লিখতাম সদা সত্য কথা বলিব, এবং এটা দিয়ে নৌকা বানিয়ে আমরা ভাসিয়ে দিতাম, সত্যটা ভেসে চলে যেত। আমার কাছে পরবর্তী সময় যখন মিথ্যে কথা বলতে আমার শিখেছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা ওরকম একটা ব্যাপার।
আপনার কাছে আমি যে কথাটা বলতে চাই, অভাবটা এই পরিমাণ ছিল সমাজে, ওদিকে কিন্তু আমাদের পরিবারে এই যে কলম দিয়ে লেখাটার অভ্যেসটা ছিল এবং বল পয়েন্ট কলম সেটা আছে। তো কলম দিয়ে লিখে আপনি যদি ওই কাগজটা মানে ওই যেটা বললাম যে কালির ঝর্ণা কলম যেটা যখন বারবার ব্যবহার করা যেত, ওটা আমরা পানিতে ধুয়ে যদি রোদে শুকাতাম তাহলে ওই কাগজে আরেকবার লেখা যেত কলম দিয়ে। হ্যাঁ, তো এগুলো এগুলো আপনার কাছে কোনোটাই হয়তো মনে হতে পারে এরকম সমাজ ব্যবস্থা বাংলাদেশে ছিল যে এক কাগজে একবার লিখে সেটা ধুয়ে স্যার, আবার লেখা। এইটা আপনি এই শক্তিটা কেমন করে পেতেন? আমার তো শক্তি না, আমি তো কোনো শক্তির মধ্যে দিয়ে এখানে আসিনি। আমাদের যেটা করছে মা এবং বাবা, তাদের পণ ছিল তারা তাদের ছেলে মেয়েকে বড় করবে। তিনি মনে করেছেন তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন এবং এই কারণে তার যা যা স্যাক্রিফাইস করা দরকার তিনি সেটি করেছেন। সবটাই করেছে। হ্যাঁ, ফলে এটি ছিল তাদের জিদ। বাবা মা যে জিদটা করেছিলেন যে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে, সেই জিদটা তারা আসলে পূরণ করেছেন। এবং তাদের আজকে যদি আপনি মনে করেন যে আমাদের 7 ভাই বোন লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে কিনা এটা আসলে সমাজের প্রশ্ন। এই প্রশ্ন আমার মা যদি বলেন যে আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে, আমার আসলে সেখানেও দ্বিধা আছে। মানুষ হয়েছে কিনা আসলে সমাজ উত্তরটা দেবে। আমরা যে বড় হয়েছি, আমরা যে লেখাপড়া শিখেছি, এর পেছনে কাজ করেছে মূলত যেটি কাজ করেছে সেটি হচ্ছে যে তাদের জিদটা কাজ করেছে। বছরে তখন তো ধান হতো আমাদের ওদিকে একটা ধান, জি। এখন তো 3টা করে ধান হয়, তখন ধান হতো একটা। ধান উঠে আসতো, সারা রাত ধরে গরু মাড়াই করতো। রাত 12টা-1টার দিকে ওই ধানগুলোকে তুলে তুলে ঘরের মধ্যে স্তূপ করে রেখে আমরা হয়তো এই সারাদিন খেলার পর ঘুমিয়ে পড়তাম। আমাদের যখন ভোরে ঘুম ভাঙতো তখন দেখতাম এই ধানগুলো আর নেই। সব বিক্রি করে না, বিক্রি না, ওই সারা বছর ধার করেছে, কারো কাছ থেকে বলেছে যে আমাকে 500 টাকা দাও, আমি তোমাকে 5 আড়ি ধান দেবো। আড়ি বলতো তখন, আড়ি শব্দটা কি যে একটা হিসেব আলাদা করে ছিল। আমি তোমাকে 5 আড়ি ধান দেবো, তুমি আমাকে এই টাকাটা দাও। তো এরকম করে করে সারা বছর ধরে মানুষের কাছ থেকে টাকা নিত। যেদিন ধানটা উঠতো, ওটার গলায় না উঠে ওই ধানগুলো সকালবেলায় দেখতাম যে আমার আবার ফাঁকা হয়ে গেছে। আমার ভাইয়ের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে, তো দেনমোহর নিয়ে বেশ দরাদরি হচ্ছে। দরাদরির এক পর্যায়ে বাবা বললেন, আপনার একটু বসেন, আমি ভেতর থেকে আসি। ভেতর দিকে মাকে জিজ্ঞেস করছেন, ওরা তো দেনমোহর এত টাকা বলছে, এটা কি বাঁধবো নাকি কি করব? মায়ের মত নিয়ে তিনি বাইরে গিয়ে তারপর বললেন যে ঠিক আছে, আমরা রাজি আছি। তো আমরা একটু যখন পুরুষতান্ত্রিক প্রচন্ড রকমের গভীর এক পুরুষতান্ত্রিক সমাজ, সেই সময় দাঁড়িয়ে আমি 80-র দশকে মানুষটাকে দেখতাম তার স্ত্রীর কথাকে মূল্য দিতেন। তো একবার জিজ্ঞেস করেছিলাম এটা কারণটা কি? তো তিনি বলতেন যে এই সংসারের সকল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু সন্তানের ব্যাপারে সব সিদ্ধান্ত নেবে তার মা। নারী অধিকারের কথা বলেন, এগুলো বাবার কাছ থেকে আমি খুব করে দেখতাম। সেজন্য বললাম না, আমার বাবা মা দুজনে আমার কাছে খুব বড় ধরনের একটা প্রতিষ্ঠান, একটা এগিয়ে বড় ধরনের থাকা মানুষ ছিলেন ওই সময় ওনারা। ছিলেন আমি জানি না। আমার কাছে বিস্ময় এটা আসলে। আজকের সমাজে এসে যখন দেখি এগুলো নিয়ে সংগ্রাম করতে হয়, তখন দেখি এই জিনিসগুলো আমার বাবার মধ্যে ছিল, মায়ের মধ্যে ছিল, তখন আমি একটু বিস্মিত হই। আবার ভাইয়ের ছিল শখ যে একটা ভালো কলেজে পড়াবে, এবং সিটি কলেজ আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। আর আমি ওই সময় সান্নিধ্য পেয়েছি। আমার ক্লাসে ছিল 50 জন স্টুডেন্ট ছিল এ সেকশনে। এই ক্লাস থেকে প্রায় 7 জনের মতো বোর্ড স্ট্যান্ড করেছে। বোর্ডের সেরা স্টুডেন্ট, ফার্স্ট হয়েছিল আমার যে ফার্স্ট সেকেন্ড দুটোই আমার ক্লাসমেট। তো এটা কি হতো, আমার এক ধরনের সাহস দিত যে আমি ওদের মতো বড় বড় ছেলে মেয়েদের সাথে পড়ি। আপনাকে একটা পর্যায় পর্যন্ত আসলে বলেছি যে আমার বাবা মা আমাদের ফ্যামিলিকে তুলে আনবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তার পরের গল্পটা আসলে অন্যরকম। উনি সবার বড় উনি ছিলেন। বড় ভাই, এবং উনি তখন একটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি করতেন। আহ, সেই জায়গায় যে বেতন পেতেন সেটা দিয়ে তিনি নিজে লেখাপড়া করতেন, তিনি নিজে তখন লেখাপড়া করতেন এবং সব ভাই বোনকে চালাতেন। এটা ছিল তার একটা সংগ্রামের গল্প। ফলে উনি বিকেলবেলা অফিস থেকে এসে টিউশনি করতেন, সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে পড়াতেন এবং এই পয়েন্ট পরিশ্রম করতেন যে 4-5 কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে আসতেন। এটা ছিল তার গল্প। তার গল্প আমার কোনোদিন কোথাও বলবার সুযোগ হলে আমি নিশ্চয়ই বলবো। তো আহ, ওই সময়ের স্মৃতিটা হচ্ছে বেতন না দিতে দিতে ঠিক
যখন আমরা পরীক্ষা দেব, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় টাকাটা অনেক মোটা অঙ্ক হয়ে গেল। তাই সারা বছরের বেতন সহ প্রায় 7-8 হাজার টাকার মতো পাবে আমার কাছে। এই টাকা মানে হচ্ছে আমার ভাইয়ের প্রায় 3 মাস 4 মাসের বেতন, মাসের বেতন। তখন আপনার ভাই কিসে পড়তেন? ভাইয়া পড়তেন কেন্দ্রীয় কলেজে, তিনি ডিগ্রি পড়তেন এবং তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি করতেন। হুম, তো এটি হচ্ছে 97-98 সাল, 99 সালের গল্প। দেখা যাচ্ছে ভাইয়ের জীবনটা শুধু সংগ্রামের না, তিনি আহ 21তম বিসিএস এ পুলিশ ক্যাডারে যোগদান করেন। এখন তিনি এডিশনাল ডিআইজি বাংলাদেশের পুলিশের। কিন্তু তার গল্পটা হচ্ছে তিনি চাকরি করেছেন, তিনি পড়েছেন, তিনি টিউশনি করেছেন, তিনি ভাই বোনকে পড়িয়েছেন এবং অসাধারণ। তিনি নিজে পরপর 4 বার বিসিএস ভাইভা ফেস করেছেন। 4 বারের বার যখন তার চাকরি হয়নি, তিনি তখন বেশ হতাশ ছিলেন, তার বয়সও হয়ে গেছে। কিন্তু আমাদের সেই অস্বচ্ছ প্রক্রিয়ায় যাওয়ার মতো আর্থিক সামর্থ্যটা ছিল না। তো প্রায় 5ম বার, যেটা তার বয়সের শেষ বার ছিল, সেবার তিনি বিসিএস এ পুলিশে কোয়ালিফাই করেন 21তম বিসিএস এ। ফলে তার জীবনটা আরো সংগ্রামের গল্প এবং মানে একটা মানুষ তার নিজের ক্যারিয়ার তৈরি না করে ভাই বোনদের জন্য কেমন করে যে নিজেকে বিসর্জন দিতে পারেন, এটা গল্পটা আসলে তাকে না দেখলে বোঝা যাবে না। আমাদের এই পর্ব থেকে আমরা ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। কলেজ শেষ। আমি একটা ছোট্ট লাইন বলতে গিয়ে ভুলে গেছি। জি, তো যখন অবশ্যই মোটা স্যার। অঙ্কের টাকাটা আটকে গেল, তখন আমি আমার পরীক্ষাটা অনিশ্চিত হয়ে পড়লো। তো তখন আমার আরিফিন স্যার ছিলেন। আমি অনেক জায়গায় অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি, যাদের স্পর্শে আমি আসলে নিজেকে সমৃদ্ধ করবার সুযোগ পেয়েছি। আরিফিন স্যার যেটা করেছিলেন, উনি আমার এই টাকাটা মাফ করিয়ে দিয়েছিলেন। নাহলে হয়তো আমার পরীক্ষা দেওয়াটা হতো কিনা আমি জানি না। তো আরিফিন স্যার এই কাজটি করেছিলেন। স্যার, আপনার শৈশব থেকে এই যে কলেজ পর্যন্ত, ঢাকা সিটি কলেজ পর্যন্ত আপনার কোনো বিশেষ কোনো ইচ্ছা যে আপনি এটা খুব করতে চেয়েছিলেন কিন্তু? তখন কেক ছিল 2 টাকা করে। এই গল্পটা যদি আমার ভাইকে কোনোদিন আপনি আড্ডার ছলে পান, জি তাহলে স্যার। একটু জিজ্ঞেস করুন। উনি এখন আমার মেয়েকে গল্পটা বলেন। আপনি কাঁদলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি এটা বলে নিচ্ছি। তখন কেক ছিল 2 টাকা করে। আ তো 2 টাকা মানে আপনি বুঝতে পারছেন, বাস ভাড়া 1.5 টাকা। তার মানে 2 টাকা একটা কেকের দাম। সেই কেকটাকে আমার খুব পছন্দ ছিল। আমি কেক খুব পছন্দ করতাম। উম তো প্রতিদিন একটা করে কেক খেলে স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় এটা ভাল লাগতো। আমার কলেজে ওরকম একটা ধনাঢ্য কলেজে যখন পড়েছি, আমার বন্ধুরা যখন দামি, দামি টিফিন খেত, তখন আমি দেখা যেত যে কখনো খেতাম, কখনো খেতাম না। তো এই কেকটাকে যখন আমি প্রতিদিন খেতে চাইলাম, এখন তারও তো একটা সামর্থ্যের সীমা আছে। ৳2 মানে টাকা, হ্যাঁ? আ বাসা ভাড়াটা দিয়ে, সবগুলো ভাই-বোনের বেতন দিয়ে তার জন্য কঠিন হয়ে পড়তো। ফলে ৳1 সেভ করতে পারলেও তিনি করতেন। আরেকটা ছিল ক্রিম রোল, কেক, ক্রিম রোল এবং বাটার বোন। এই ৩ টে জিনিস তখন পাওয়া যেত। ৩ টারই দাম ৳2 করে। এটা খুব পছন্দের একটা খাবার ছিল কেকটা। তো যখন ভাইয়ের পক্ষে এই ৳2 জোগাড় করা, প্রতিদিন ৳2 মানে তো মাসে ৳60, এটা মোটা অঙ্কের টাকা তৎকালীন সময়ে। তো আমাকে একসময় ভাই বললেন যে, এই কেকটা বানাই পচা ডিম দিয়ে বানাই। তো পচা ডিম দিয়ে বানায়, তখন আমার একটু খাবারের প্রতি একটু অনাগ্রহটা আসলো। পচা ডিম দিয়ে তৈরি করে কেক, তাহলে আর খাবো না। আইসক্রিম, আমাদেরকে আইসক্রিমে যে টাকা দিয়ে কিনতে হবে, এজন্য আমাদেরকে ছোটবেলায় বোঝানো হতো, আইসক্রিম পচা পানি দিয়ে তৈরি করে, এটা খাওয়ার দরকার নেই। এটা ছিল আমাদের ছোটবেলায় আমাদের অভাবের উম জায়গায় নানা রকম বোঝানোর সময়। আমার একটা স্মৃতি মনে আছে, আমার খুব ছোটবেলার স্মৃতি। আম এটি সম্ভবত 88 সাল যখন ঝড় হয়েছে, অথবা 89 সালের গল্প হবে। আমি কাঁঠাল খাবো বলে কান্নাকাটি করছি। খুব করে কাঁদছি, কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো। কাঁঠালের দাম তো খুব বেশি না। ৳5 হলে একটা মস্ত বড় কাঁঠাল পাওয়া যায়। তো আমাদের তো সাংসারিক নানা রকম অভাব ছিল। আমি অভাবের গল্পটা আপনাকে আজকে বলিনি। আ আপনি কেঁদে ফেলতে পারেন সেজন্য। তো সেই জায়গায় একটা কাঁঠাল ৳5 দিয়ে আ কেনাটা বাবার জন্য ছিল খুব অসাধ্য একটি ব্যাপার। তো একবার খুব ধুলোর মধ্যে গড়াগড়ি পাচ্ছি, কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো। তো বাবা
কাঁঠাল কিনে দিতে পারেননি। রবিবারের দিন আমাদের বাড়ির সামনে দিয়ে মাথায় করে, তখন তো ভ্যান ট্যান কম ছিল, মাথায় করে কাঁঠাল নিয়ে যাচ্ছে, সবজি নিয়ে যাচ্ছে। রোববারের দিন হাটবার, আমি ধুলোর মধ্যে গড়াগড়ি পাচ্ছি যে কাঁঠাল খাবো। আহ, এমন সময় একটা ফুপু এসছে অন্য গ্রামের, যাওয়ার সময় এসে বলছেন, তখন কিন্তু ওই মানুষ পানি খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য এই বাড়ি বাড়িতে ঢুকতো। হ্যাঁ, দূর পথ হেঁটে যেত, একটু পানি খাওয়ার জন্য পরিচিত বাড়িতে ঢুকতো। ফুপু ঢুকেছেন, কি হয়েছে বউ, ছেলে কাঁদে কেন, মাকে জিজ্ঞেস করছে। তো মা বলছে যে আহ, ওকে কাঁঠাল খাবে বউ, ওকে ভাত দিতে পারি না, কাঁঠাল দেবো কোত্থেকে। তো ফুপু বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে আম, তার বাড়িতে কাঁঠাল ছিল, সে কাঁঠালটাকে ভেঙেছে এবং সেই কাঁঠালটাকে কলার পাতায় মুড়িয়ে এনে কলসের মুখে যে মালা থাকে, নারকেলের মালা, সেই নারকেলের মালার উপরে রান্নাঘরে রেখে ফুপু চলে গেছে। আহ, আমি আপনাকে ওই সময়টাকে তুলে আনতে পেরেছি কিনা জানি না, কিন্তু গল্পটা হচ্ছে এরকম যে দু পাশের গ্রামে তিনি গেছেন, কাঁঠাল ভেঙে এসে কাঁঠাল কলার পাতায় কিনে এসে কলসের মালার মধ্যে রেখে তিনি চলে গেছেন, আমি খেয়েছি। আমার যখন বোধ হয়েছে, আমি এখন আর কাঁঠালটা খাই না, খেতে পারি না, আমার ওই সময় স্মৃতি মনে পড়ে। আমি একটা কাঁঠালের জন্য এত চিৎকার করেছিলাম, আমি আজকে তো বুঝি না, বুঝি, তখন হয়তো বুঝিনি। আমার জন্য তখন মাও কাঁদছিল যে ছেলেটা কাঁঠাল খেতে যাচ্ছে, কাঁঠাল দিতে পারছি না। আপনি ছোটবেলায় স্মৃতির কথা বলছিলেন তো, আহ, আমার তখন তখন আমাদের একটা প্যান্ট পাওয়া যেত, ইংলিশ প্যান্ট। এখন এই প্যান্টটা কি নাম আদৌ বাজারে, নানা রকম প্যান্ট এসছে এই তো, প্যান্টটা পরতে দেখা যায় না তেমন একটা। এখন আর নেই। অথচ জি, ওইটা ছিল আমাদের তৎকালীন সময়ের সবচেয়ে দামি প্যান্ট। দামি প্যান্ট। হ্যাঁ, জি স্যার। ইংলিশ প্যান্ট, একটা হুক ছিল, ওই হুক ছিল, চেন ছিল, এই প্যান্টটা হাফ প্যান্ট, আমরা এটা পরতাম। তো এই প্যান্টটা ভদ্রলোকের ছেলে মেয়েরা পরতো, কোথাও কুটুম বাড়ি বেড়াতে গেলে ওই প্যান্টটা পরতো। তো আমার মায়ের সাথে এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা, সেটা নেই। আমার এক ফুফাতো ভাইয়ের ছেলে, আমার বয়সী, তার কাছ থেকে প্যান্ট আর একটা শার্ট ধার করে নিয়ে আসলো। সেটা পরেই আমি বেড়াতে গেলাম। যখন সেই ধার করা প্যান্ট শার্ট পরে বেরিয়ে এসে যখন তাকে ফেরত দিতে গেছে, আমার সেই ফুফাতো ভাইকে, ভাই আমার সেই ভাবিকে খুব করে বকেছিল, কেন তুই দিয়েছিস, যদি ছিঁড়ে ফেলতো। তো এখন যখন কাপড় চোপড় একটু পরি, তখন একটু মন খারাপ হয়, যেরকম এক সময় মানুষের কাপড় চেয়ে পড়েছি, অথচ সেই কাপড়টা দেওয়ার জন্য একজনকে বকা খেতে হচ্ছে। আমার আমার এই ছোটবেলাটা, আমার যে অভাবের গল্প, এগুলো হচ্ছে আমার কাছে এক ধরনের অহংকার। এগুলো আমি খুব গর্ব করে অন্যকে বলি। আহ, এই গল্পগুলো আমি এই কারণে বলি যে এগুলোর মধ্যে কোনো রকম কোনো গ্লানি নেই। আমার বাবার চোরের কোনো ইতিহাস নেই, চুরি করার ইতিহাস নেই, অন্যকে প্রবঞ্চনা করবার কোনো ইতিহাস নেই, তার পরিশ্রমের ইতিহাস আছে। আমাদের না অবশ্যই। খেয়ে থাকবার ইতিহাস আছে। তো না খেয়ে থাকবার ইতিহাস তো, এটা আমার কাছে অহংকার, এটা তো মানুষকে ঠকানো না। অবশ্যই স্যার। স্যার, আপনি যখন ঢাকা সিটি কলেজ আপনি শেষ করলেন, তখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের অনুভূতিটা, আপনার কোনো পছন্দের বিশ্ববিদ্যালয় ছিল কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, আহ, আমার কপালে জোটেনি। আহ, জোটেনি মানে 0.07 না এরকম কত নম্বরের জন্য যেন আমি 4-5 জন 7 জন টানলেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমার কাছে সবচেয়ে মনে হয় ওটা না হয়ে হতে ভালো হচ্ছে। দশটা বিশ্ববিদ্যালয়ে পড়ে হতে আমি ভালো করেছি, আপনার সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। আহ, ফলে আমি যা কিছু হারিয়েছি সেটা আমার কাছে মনে হয় একটা শক্তি, বরং আমি যা পেয়েছি সেটাই মনে হয় আমার, এটাই না পেলে হয়তো আমার জীবনটা এত আনন্দময়, এত সুন্দর হতো না। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, এই সাবজেক্টটা কি আপনার পছন্দের বিষয় ছিল স্যার? আমি পছন্দ করে, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেরকম হয়েছে, আমার শিক্ষা ব্যবস্থার বেশ অনেকগুলো আর্তনাদ আছে, বেদনা আছে। আহ, আমাদেরকে আসলে বাই চান্স এবং বাই চয়েস এই শব্দ দুটোর আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় ধরনের রেখাপাত করেছে। আহ, আমরা তো বাই চান্স সবকিছু পড়ি। এর জন্য যার বাংলা ভালো লাগে সে হয়তো ম্যাথে পড়ে, যার ম্যাথ ভালো লাগে সে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে, কারণ বাই চান্স হয় আমাদের। হ্যাঁ, অ্যাকাউন্টিং আমার খারাপ লাগতো ভালো লাগতো এরকম ঠিক বিষয় না। আহ, আমি সায়েন্সটাকে খুব পছন্দ করতাম। আমি এসএসসি পর্যন্ত সায়েন্সে ছিলাম, আমার সায়েন্স এখনো খুব ভালো লাগে। আমার কাছে বিজ্ঞান হচ্ছে খুব পছন্দের একটা জিনিস। তারপরে ইন্টারমিডিয়েটে আমি কমার্সে পড়েছি। কমার্সে পড়বার কারণে আমাকে কমার্সের সাবজেক্টগুলোতে যেতে হচ্ছে। অপছন্দ না,
মানে এটা যে আমার খুব আগ বাড়িয়ে ভালো লাগার একটা বিষয় সেরকম না, মানে একটা গতানুগতিক ভালো লাগার একটা জায়গা। আচ্ছা স্যার, বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কেমন ছিল? বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কেমন ছিল? আমার বিশ্ববিদ্যালয়টা খুব রঙিন ছিল। অভাবটা তখনও যায়নি। বড় ভাইয়া বিসিএস ক্যাডার হয়েছিল যদ্দূর মনে পড়ে ২০০৩-৪ সালের দিকে। আমার সালটা ঠিক ভালো মনে নেই। আ আমার ভাই আমাকে একটা চিঠি লিখেছিল। আমাকে চিঠি লিখতো বিশ্ববিদ্যালয়ের জীবনে। তখন তো চিঠি ছিল, মোবাইলটা ছিল না। কারণ মোবাইলটা এসছে তখন খুব হালকা করে এসছে। এইটা হচ্ছে ২০০১ সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ২০০১ সাল থেকে সিটি আমার সেল ফোন সম্ভবত ওই তখন সিটিসেল এবং বাংলালিংক এসছে। তো এটা তখন মানুষের হাতে আসতেও আমাদের মতো নিম্নমধ্য শ্রেণীর মানুষের হাতে, নিম্ন শ্রেণীর মানুষের হাতে আসতে আরো সময় লেগেছে। তো তখন আমরা ওই দোকানে গিয়ে ৳১০ মিনিটে কথা বলতাম। ১ সেকেন্ড গেলে ৳২০ বিল আসতো। ১ মিনিট ১ সেকেন্ড মানে ৳২০ বিল আসতো। আমার ভাই আমাকে যে চিঠিগুলো লিখেছিল, সেই চিঠিগুলো নিয়ে আমার একটা বই করা আছে। আ উম যে চিঠিগুলো আমার আসলে অনেকগুলো দরজা খুলে দিয়েছে, মনের দরজা। যে একটা চিঠির কথা আমার খুব করে মনে আছে। চিঠির মধ্যে তিনি লিখছেন, "আমি তো ওকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি শুধু আ ভালো ফলাফলের জন্য নয়।" তো একজন অভিভাবক যিনি আমাকে টাকা দেন, তিনি বলছেন, "তুই ভালো ফলাফল করবি এটা আমার উদ্দেশ্য না। তোর অনেক কাজ, অনেক দায়িত্ব। কি, কি দায়িত্ব? তুই সভা করবি, সেমিনার করবি। তুই এই কাজগুলো করবি, নানা রকম কাজ করবি। এটা তোর প্রতি আমার চাওয়া।" এবং উনি আমাকে বলতেন, আমার ভাই আমাকে বলতেন যে, "তুই হচ্ছিস আমার উত্তরাধিকার। আমার স্বপ্নের উত্তরাধিকার। আমার তো অনেক সম্পদ নেই। ফলে তুই হচ্ছিস আমার স্বপ্নের উত্তরাধিকার।" তো আম এই সময় তার চিঠিগুলো আমাকে খুব করে ভাবাতো এবং অনেকগুলো জায়গা আমার তৈরি হয়েছে তখন। বিশ্ববিদ্যালয় জীবনে আমি একটি পত্রিকায় কাজ করতাম। পত্রিকা বের করতাম। আমার নিজস্ব ওই সময় যখন ট্যাবলয়েড পত্রিকাগুলো কাট পেস্ট করে হতো। তো সেই সময় আমি একটি পত্রিকার কাজ করতাম। 'গুনগুন' নামে একটি পত্রিকার কাজ করতাম। ৳২ করে পত্রিকাটা বিক্রি করতাম। আ আমি ওটার সম্পাদক ছিলাম। আমার সাথে আরো একজন ছিল। এবং ওই সময়টা ছিল তখনও আমার কিন্তু অভাবটা ওরকম করে আমাদের ইয়ে থেকে যায়নি। অ্যা আমরা তখন উম মাসে আমি টাকা নিতাম ৳১৫০০। আমার যতদূর মনে পড়ে ৳১৫০০ করে আমি নিতাম। কোন মাসে ১২০০, কোন মাসে ১৫০০, কোন মাসে ১৮০০ এবং সে টাকাটা মানি অর্ডারের মাধ্যমে আসতো। তখন তো আর বিকাশ ছিল না, এরকম ব্যাংক ট্রান্সফার ছিল না। তখন বিকাশে মানি অর্ডার পিয়ন আসলেই আমরা অপেক্ষা করতাম। মা মামা আজ আমার টাকা এসেছে। টাকা এবং চিঠির জন্য আমরা তখন অপেক্ষা করতাম। তো ৳১৫০০ হয়তো ২ কিস্তিতে টাকাটা আসতো। এটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবন। স্যার, আপনার বড় ভাইয়ের কাছে চিঠি লিখতেন টাকা চেয়ে? আ টাকা চেয়ে চিঠি লিখতাম। তো ভাইয়ের এক বন্ধু আ রাজশাহীতে চাকরি করতেন। তখন তো টেলিফোন-টোন নেই। আ তো আমি যখন চিঠি লিখতাম চিঠিগুলো খুব ছোট থাকতো। তার চিঠিগুলো বড় থাকতো। আমি চিঠি বড় লিখেছি, আমার কিছু প্রশ্ন থাকতো। আ নানা রকম এই জাদুমন্ত্র নিয়ে প্রশ্ন, এই দর্শন নিয়ে প্রশ্ন, আমার কিছু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি তাকে চিঠিতে করতাম। টাকা চেয়ে যে চিঠিগুলো লিখতাম, সেই চিঠিগুলো খুব সংক্ষিপ্ত হতো। তো এরকম, "ভাই টাকা নেই, টাকা দিও, এটি তোমার ছোট ভাই।" এই টাকার চিঠিগুলো এরকম ছোট থাকতো। কিন্তু বাকি যে চিঠিগুলো, যেগুলো আমাদের চিঠি আদান-প্রদানের মধ্য দিয়ে আমি একবার এই জাদুমন্ত্র নিয়ে তাকে একটা প্রশ্ন করেছিলাম। একটা বড় চিঠি উত্তর দিয়েছিলেন। সেগুলো ছাপানো আছে। আমার জীবনসঙ্গী কেমন হবে? আমার বন্ধু কেমন হবে? আমি কাকে বিয়ে করতে পারবো? এই জাতীয় বিষয়ে তখন তিনি আমাকে চিঠিগুলো লিখতেন। ফলে চিঠিগুলো আমাকে খুব করে আমার তৈরি হতে তখন সহযোগিতা করেছে। স্যার, আপনার লেখালেখির জায়গাটা কি ওখান থেকেই? লেখালেখির জায়গাটা একটা জিদের জায়গা থেকে। আচ্ছা। আম আমার বন্ধু তার জন্মদিনে আমি উপহার দেব। আমার আমার একজন প্রিয় লেখক তার লেখা বই উপহার দেব। তো আমি তখন ছোট মানুষ। তো একবার আ বইটা কিনে নিয়ে এসেছি। জমানো টাকায়, নিজের টিফিনের জমানো টাকায় বই কিনে নিয়ে এসেছি। আমার বন্ধু সজীব ওকে বই দেয়ার জন্য। আমি আমার ভাইটাকেই বললাম যে, "একটু লিখে দাও। শুভ জন্মদিনের শুভেচ্ছা এই কথাটা একটু কাব্য করে লিখে দাও।" তো আমাকে খুব করে কষে ধমক দিলেন। উম "তোমার বন্ধু আমি লিখে দেব? নিজে লেখো।" তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে তাই তো। এই জিনিসগুলো তো আমারই লিখতে শেখা দরকার। তারপর থেকে আমি লিখতে শুরু করি। আমি ওই যে এই ছোট করেই যখন লেখা শুরু করি তারপর আ পত্রিকাটায় সম্পাদনা করেছি।
লেখার জন্য যেই আহ, রসদটা দরকার ছিল সেটা আসলে আমার জীবনে যদি আরেকটু বেশি করে আসতো, বিরহ জিনিসটা আমার আসলে প্রচন্ড আনন্দ কিংবা প্রচন্ড বিরহ ছাড়া আমি লিখতে পারি না। সাধারণত জীবন আমার ভালো লাগে না। বিশ্ববিদ্যালয় জীবনে এরকম কোনো বিরহ আছে স্যার? এখন তো সংসার ভাঙার প্রশ্ন উঠলো। আহ, আমার আম, অনেক ভালো বন্ধুকে আমি পেয়েছি। ভালো বন্ধুকে আমি পেয়েছি আমার জীবনে চলার পথে। আমার জীবনে আপনি যে প্রশ্ন করছেন, আমার জীবনে কিছু নারী চরিত্র আছে। সে নারী চরিত্রটা আমার জীবনটাকে এত ভাবে সমৃদ্ধ করেছে, আমি ভুলতে চাইলেও মানুষগুলোকে ভুলতে পারবো না। আমি একটা নারীর কথা যদি বলি, অবশ্যই স্যার। সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে, আমি নামটা শুধু বলবো না, বাকি পরিচয়টুকু দেবো, কারণ তার এখন ব্যক্তিগত জীবন আছে, সে কোনোভাবেই বিব্রত হোক আমি চাই না। জি অবশ্যই স্যার। তো সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পরের সেশনে ফাইন্যান্সে পড়তো। আমাকে বলতো যে আপনি যদি ছুটির দিনগুলোতে বই পড়েন তাহলে আমরা নদীর পাড়ে বেড়াতে যাব। তারপরে নদীর পাড়ে বেড়াতে যাওয়ার জন্য এই লোভে একটা মেয়ে আমাকে বলেছে আমি পড়লে সে নদীর পাড়ে বেড়াতে যাবে। আপনি কখন এরকম ইতিহাস দেখেছেন যে একটা মেয়ে একটা ছেলেকে বলছে তুমি পড়ো, পড়লে নদীর পাড়ে বেড়াতে নিয়ে যাব? এটা আমার কাছে আমার জীবনে পাওয়া, এটা পরম পাওয়াগুলোর মধ্যে একটি। তো ঠিক আছে, আমি খুব করে ছুটির দিনগুলো পড়তাম, পড়লে বিকেল বেলা নদীর পাড়ে বেড়াতে যেতাম। আমাকে একবার লোভ দেখিয়েছিল, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন আমি আপনাকে বিয়ে করব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম, সে আমাকে বিয়ে করেনি। এরকম একটা প্রতারণা, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় সে আমার জীবনটাকে তৈরি করে দিতে চেয়েছিল। এটা তার প্রতারণা ছিল না, এটা হচ্ছে একটা মানুষকে তৈরি করে দেওয়ার একটা মানে প্রিয় মানুষকে যে তৈরি করে দেয়া যায়, লোভ দেখিয়ে তৈরি করে দেয়া যায়, এটা আমি দেখেছি। আমি আমার জীবনে দীর্ঘ সময় কেটেছে চারুকলাতে। আমার একটা প্রিয় বন্ধু ছিল চারুকলাতে। ফলে আমার যতগুলো না বন্ধু আছে আমার ডিপার্টমেন্টে, তার চেয়ে বেশি চারুকলাতে অনেক বন্ধু। চারুকলার শিক্ষক শিক্ষার্থী, ওই জায়গায় ঘাস লতা পাতা সবগুলোর সাথে আমার খুব গভীর এক পরিচয় আছে। আমার জীবনে আমি একজন ডাক্তারকে পেয়েছিলাম। অনেক মানুষ আছে, আমি কজনের কথা বলবো। এবং নারী মানুষ আমার জীবনে কখনো, আমি একটা মেয়েকে ফোন দিলে সে ফোন কেটে দিয়ে ব্যাক করতো। টাকা খরচ করে, আপনারা বলেন না যে মেয়েরা ছেলেদের পকেট খসায়, টাকা নষ্ট করে, আমি পাইনি। আমার ফোন কেটে দিয়ে ব্যাক করেছে, তুমি তখন চাকরি করো না, চাকরি পেলে তখন ফোন করিও। চাকরি পাওয়ার পর যদিও তাদেরকে আমি আর পাইনি। কিন্তু নারীকে আমি কখনো এরকম দেখিনি যে আমার মানি ব্যাগটা খসিয়েছে। যতগুলো নারী আমার জীবনে আমি খুব করে পেয়েছি, তাদের কাছে মনে করছে যে আমার ভালো থাকার মধ্যে তাদের এক ধরনের আনন্দ তারা খুঁজে পেতে চেয়েছে। ফলে নারী চরিত্রটাকে আমার কাছে খুব, আমি কিন্তু কখনো কাউকে বলি না আমি তোমাকে ভালোবাসতাম। আমি এখনো বলি ভালোবাসি, কারণ ভালোবাসতাম মানে হচ্ছে কখনোই বাসি না। এটা একটা খুব মানে চিরায়ত বর্তমান একটি শব্দ যে আমি তাকে এখনো ভালোবাসি। স্যার, আজকে যদি আপনার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে ওনারা ছিলেন, আমাদের পডকাস্ট পর্বটি যদি ওনারা দেখেন, আপনি ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আহ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে একজন শব্দটা জানতে চাননি, এটা আমাকে একটু সাহায্য করেছেন। আহ, তো এই জন্য আপনাকে আমি ধন্যবাদ দিই। আমার তো জীবনে এতজন নারীর কথা, যে বন্ধুর কথা বললে তো অনেক, ছেলে মেয়ে বন্ধু, যদি নারী শব্দটার মধ্যে ঢোকেন তাহলে নানাভাবে। আমি একজন ডাক্তারকে পেয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডাক্তারি করতেন। আমার খুব সংকটকালীন সময় তিনি আমাকে বেশ সাহায্য করেছেন। আমার জীবনে এই এই রংপুর থেকে শুরু করে রংপুরে আমার বন্ধু আছে, যে বন্ধুরা কিছুই চাইবে না, হয়তো মনে করবে আমার ভালো থাকাটাই তার এক ধরনের ভালো লাগা। আমাকে কখনো বলবে না আমার সাথে এক কাপ চা খাও, কিন্তু আমার কোনো প্রয়োজনে সবার আগে আমি জানি যে ওই মানুষগুলো সবার আগে আমার পাশে এসে দাঁড়াবে। আমার কাছে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলেন তাহলে আমার কাছে হচ্ছে পরিবার। আমি যদি 2 মিনিট সময় পাই পরিবারকে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে হচ্ছে আমার এই কিছু প্রিয় মানুষ, যাদের শুভকামনার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমার জীবনটা অত্যন্ত আনন্দময় হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রদের পড়াচ্ছেন, বিষয়টাকে কেমনভাবে অনুভব করছেন? আমরা তো আসলে শিক্ষকতার শব্দটাকে একসময় ব্রত বলে ডাকতাম। আসলে আমি যখন আরেকটু বুঝতে শিখেছি তখন আমার কাছে সবকিছু মনে হচ্ছে ব্রত। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, এটাও যদি আপনি ব্রত হিসেবে ধারণ না করেন, শুধু কাজ হিসেবে নেন, তাহলে আসলে আপনাকে উতরে উঠে এই এই সামগ্রিকভাবে আপনার পেশাকে ধারণ করতে পারবেন না। অবশ্যই এই সব জায়গার মধ্যে তারপরও কয়েকটি পেশা একটু অন্যরকম।
ডাক্তারির কথা বলি, শিক্ষকতা বলি। তো সেটি আমার কাছে একটা ভালো লাগার জায়গা। আ আমি আমি আম কখনো, কখনো বলি যে আমার শ্রেণীকক্ষ হচ্ছে আমার কাছে একেবারেই একেবারেই উম ধর্মস্থানের মতো, আ যেখানে খুব পবিত্র একটি জায়গা এবং যেখানে আমি একটা সময় খুব মন খুলে কথা বলতে পারতাম। আমার চিন্তাগুলোকে আমি আমার শিক্ষার্থীদের সাথে ভাগ করতে পারতাম। তাদের কথা শুনতে পারতাম। ছাত্ররা ক্লাস কেমন উপভোগ করেন? এখন হচ্ছে কি, একটা শ্রেণীকক্ষে ৬০ জন শিক্ষার্থী। ৬০ জন শিক্ষার্থীর মধ্যে আমি যদি সবার প্রিয় শিক্ষক হয়ে উঠবো, এই চাওয়াটা হচ্ছে একটা বোকামি চাওয়া। আপনি যদি সব মানুষের প্রিয় হয়ে ওঠেন তাহলে আপনি ভালো মানুষ নন। এটাকে মানতে হবে। আ উম আমার আমার এমন অনেক শিক্ষার্থী আছে আ যারা আমাকে এত গভীর ভালোবাসে, আমার কাছে মনে হয় শিক্ষকতা পেশা হিসাবে ঠিক কাজটা করেছি। আবার এমন ২-১ জনকে পাবো যারা হয়তো ফেসবুকে প্রকাশ্যে আমাকে গালিগালাজ করছে। আ উম অবশ্যই স্যার। ফলে এই যে চিন্তার দূরত্বটা, আমি এই চিন্তার দূরত্বটাকে মানি। আপনি আজকে দেখেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে যান, জানা, না জানা, অজানা সব ব্যাপারে আমরা এত বাজেভাবে মন্তব্যগুলো করি। আমাকে চেনে না একটা লোক। জীবনে কখনো দেখেনি। ফেসবুকে আমার একটা পোস্ট পেয়ে ধেদাস ৪ টা কথা লিখে দিল। তো এই যে পরমত সহিষ্ণুতার জিনিসটা এখন এত বাজেভাবে উঠেছে। স সমাজ থেকে উঠে চলে গেছে। ফলে আ আ আমার শ্রেণীকক্ষে সবাই আমাকে ভালোবাসবে, এটা নয়। ওই শ্রেণীকক্ষে ২ জন, ৩ জন, ৪ জন থাকবে যারা আমাকে পছন্দ করবে না। আমি খুব করে বলি যে আমার পুরো জীবদ্দশায় একজন শিক্ষার্থী থাকবে, যে শিক্ষার্থী তার সন্তানকে হাত ধরে এনে বলবে, বড় হয়ে ওমর ফারুক স্যারের মতো হোস। আমি তো কোনো আধ্যাত্মিক মানুষ নই যে এই সমাজ বদলে ফেলবো। আমার তো এই সমাজের লক্ষ কোটি মানুষকে বদলে ফেলবার মতো কোনো ক্ষমতা নেই। একটা মানুষ যদি আমার ভালো চিন্তার সাথে একমত হয়, আমি আমার চিন্তার সাথে বলছি না, আমার ভালো চিন্তার সাথে একমত করতে পারি, সেটি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। স্যার, আপনি যখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আসলেন, তখন শিক্ষার্থীদের অবস্থা কেমন ছিল? কেমনটা দেখেছিলেন? আজকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন? বা আপনার শিক্ষার্থীদের কিরকমভাবে দেখছেন? দেখুন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সমাজটা কোথায় আছে? আমি খুব ইতিবাচক একজন মানুষ। জি, স্যার। আমি এই সমাজকে নিয়ে যদি আপনি আমাকে বকাবকি করতে বলেন, আমি দীর্ঘক্ষণ বকাবকি করতে পারবো। কিন্তু আমাকে যদি বলেন সমাজটা কোন পথে হাঁটছে, আমি বলব সমাজটা ইতিবাচক পথে হাঁটছে। আমি আপনাকে ছোট্ট করে বলি। আপনি বলবেন, "না, প্রতিনিয়ত আমরা খারাপের দিকে ধাবিত হচ্ছি।" আমি এই জায়গায় খুব ঘোরতর দ্বিমত করি। না, আপনি কি এটা এটা একটু মনে করতে পারবেন যে একসময় জীবন্ত মানুষকে নিয়ম করে পুড়িয়ে মারা হতো সতীদাহ প্রথার মধ্যে দিয়ে? জি, স্যার। আজকে সেই প্রথাটা আছে? নাই। সমাজকে ইতিবাচক দিকে এগোয়নি? আপনাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে আ আ আগে শিক্ষকদেরকে সম্মান করত, এখন শিক্ষকদেরকে আপনি এখন বলবেন, "আমাদের সময়ে আমরা শিক্ষকদেরকে খুব সম্মান করতাম। এখনকার ছেলেমেয়েরা আর করে না।" আপনি আপনার আপনার বড় বোন, তিনিও আপনাকে দেখে একই কথা বলেন। "আমরা শিক্ষকদের কত সম্মান করতাম, এখন তো তোরা শিক্ষকদের সম্মান করিস না।" আপনার আ মেয়েকে আপনি বলবেন এই কথাটা যে, "আমাদের সময় আমরা শিক্ষকদেরকে কত সম্মান করতাম, তোরা এখন সম্মান করিস না।" এটা প্রজন্ম থেকে প্রজন্মের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটাকে দেখুন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার মায়ের সামনে যদি এই আঙ্গুলটা দেখানো হয়, এটির মানেটা হচ্ছে তার কাছে কাঁচকলা দেখানো। তুই আমার কেলা করবি, কিছুই করতে পারবি না। মানুষকে তুচ্ছাত্মক একটি শব্দ। আপনি বলেন তো এটার মানে কি? আ আপনি বেস্ট অফ লাক। and best of luck, লাইক হুম। আমি আমি মানে পছন্দ করলাম, আমি অ্যাপ্রিশিয়েট পছন্দ করলাম। করলাম। অথচ আমার মা বলছেন যে এটা হচ্ছে কেলা দেখানো। তুই আমাকে কচু করবা। আমার মায়ের সাথে আমার বয়সের পার্থক্য ৪০ বছর। এই ৪০ বছরে একটা সাইন মানে ডিসলাইক থেকে লাইকে পরিণত লাইকে হয়েছে। পরিণত হয়েছে। তাহলে ওই মানুষটার সাথে আমার একটা পার্থক্য থাকবে না? অবশ্যই স্যার। চিন্তার পার্থক্য থাকবে না? কাজের অবশ্যই স্যার। পার্থক্য থাকবে না? জি, স্যার। দর্শনের পার্থক্য থাকবে না? সেই পার্থক্যটা আছে প্রতিনিয়ত। সোসাইটিতে এত পরিবর্তন আসছে। আমরা সেই পরিবর্তনটুকুকে কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি, মানতে পারছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় আপনি একটা কথা খুব করে এখন শুনবেন যে, আমাদের সময় শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল। খুব লেখাপড়া হতো স্কুলে। আপনি তো শুধু লেখাপড়ার কথা বলছি। আমি অন্য জায়গায় যাচ্ছি না। অন্য জায়গায় গেলে বিস্তৃত ব্যাখ্যায় যেতে হবে। তো আপনি আমার সময় ক্লাস 5 এ থাকা একটা স্টুডেন্ট কি পরিমাণ ইংরেজি বলতে পারত,
তার বৈশ্বিক জ্ঞান কতটুকু ছিল, আর আজকে আপনি ক্লাস 1-এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন তার বৈশ্বিক জ্ঞান, পারিপার্শ্বিক জ্ঞান অনেক বেশি। কতটুকু, সে আপনার সাথে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। আর আপনি ক্লাস 5-এর ওই সময়ের, এখান থেকে 20 বছর 30 বছর আগের একটা শিশুর ক্লাস 5-এর বাচ্চার আজকের বাচ্চার মধ্যে দাঁড় করিয়ে দেন, চোখ বন্ধ করে চিন্তা করেন যে পার্থক্যটা আছে কিনা। তবু আমরা বলছি আগেকার দিনের লেখাপড়াটা ভালো ছিল, তবু আমরা বলছি আগের সময়টা ভালো ছিল, তবু আমরা বলছি আগের সমাজটা মানবিক ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের কথা যদি বলেন, একসময় আলুবাড়ি ছিল, আলু ক্ষেত ছিল, আজকে সেখানে প্রাসাদ দাঁড়িয়েছে। একসময় ওখানে গ্রাজুয়েশন ডিগ্রি হতো, এখন ওখানে মাস্টার্স ডিগ্রিও দেয়। আপনি কি জানেন যে একটা সময় আমাদের দেশের মানুষ না খেয়ে মারা যেত, এখন কি বাংলাদেশে একটা মানুষ খুঁজে দেন না খেয়ে মারা যায়? ফলে সমাজের অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সবকিছু অগ্রগতি হয়েছে, তবে বিশ্ব প্রেক্ষাপটে সেটা কম, সেটা আমাদের প্রত্যাশার জায়গায় অনেক কম। জি স্যার, আমরা একটু শুনতে পাই যে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত নিয়ে নানান প্রশ্ন শুনতে পাই। দেখা যাচ্ছে যে শুনতে পাই বিশ্ববিদ্যালয়ে আরো কিছু উন্নয়ন করা দরকার। শিক্ষার্থীরাই বলেন আর কি এই ধরনের কথা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেমন আমাদের অতৃপ্তি জায়গা আছে, এই অতৃপ্তিটা আরেকটু বড় করে আপনাকে দেখতে হবে। আমাদের রাষ্ট্রের গত দীর্ঘদিনে যে উন্নয়নটার কথা বলি, আমি এই উন্নয়নটাকে বলি যে এটি হচ্ছে এক ধরনের গোদরুগের অর্থনীতি। গোদরুগের অর্থনীতিটা হচ্ছে, আপনি গোদরুগটা চিনবেন, একটা অঙ্গ ফুলে ফেপে যায়। জি স্যার। আমরা দেখি মাঝে মাঝে কেউ কেউ ভিক্ষে করেন, একটা পা মোটা হয়ে গেছে, হাত মোটা হয়ে গেছে। তো আমাদের এই দেশের অর্থনীতিটাও হচ্ছে, উন্নয়নটাও হচ্ছে এরকম গোদরুগের মতো। কোন একটা অঞ্চল খুব ভালো করেছে, আর একটা অঙ্গ শুকিয়ে গেছে। তো এই অঞ্চল থেকে নানাবিধ কারণে, এটা একটা বিস্তৃত আলোচনা, এই অঞ্চলেও নানাভাবে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। সেই উন্নয়ন বঞ্চনার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি অংশ, সিটি কর্পোরেশন একটি অংশ, এই অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষ একটা অংশ, এই অঞ্চলের শিল্পায়ন এক ধরনের আমাদের অতৃপ্তি। এই ধরনের এই অঞ্চলে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে কাজে না লাগিয়ে অন্য অন্য অঞ্চল অনেক বড় হয়েছে। আপনি আপনি শুনে অবাক হবেন, এই অঞ্চলের যে মঙ্গা ছিল, সে মঙ্গাটাকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন করছে, কিন্তু এই অঞ্চলের যে উন্নয়ন, সে উন্নয়নটা হয়নি। জি স্যার। ফলে আপনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া, শিক্ষা, গবেষণা, অবকাঠামো, এগুলোর যে তৃপ্তি অতৃপ্তি মানে প্রত্যাশাহীনতার কথা বলছেন, এগুলো আসলে মোটা দাগে রংপুর অঞ্চল কেন্দ্রিক। জি স্যার, শিক্ষকতার পাশাপাশি আমরা জেনেছি আপনি স্কুল নিয়ে কাজ করছেন, আপনার বই প্রকাশিত হয়েছে, সেসব সম্পর্কে একটু আপনার যদি জীবনে কোনো বলতেন। পরাজয় আছে? পরাজয়? হ্যাঁ। হ্যাঁ, পরাজয় আছে। অল্প? ছোট ছোট করে অনেক পরাজয় ছোট আছে। ছোট করে পরাজয় থাকলে আপনার জীবনে অনেকগুলো বড় পরাজয় থাকতে হবে, আপনার জীবনে অনেকগুলো ক্ষত থাকতে হবে, আপনার জীবনে অনেকগুলো আঘাত থাকতে হবে। সেটা আপনার আছে যদি স্যার। পরাজয় না থাকে, আপনি কাজ করতে গেছেন, সফল হয়েছেন, তাহলে আপনি আসলে ব্যর্থ মানুষ, এটা আমার চিন্তা। আমি কিন্তু আবার বলছি যে আমার সব চিন্তার সাথে আপনার মিলবে না, আপনার কথাগুলো মিলবে না। ফলে আমি অনেকগুলো কাজ করতে চাই, এবং সেই কাজগুলো করতে গিয়ে ব্যর্থ হব, এটাও মাথায় রাখি। কারণ সব কাজেই যদি আমি জিতে যাই, তাহলে আমি এক ধরনের অহংকারী হয়ে উঠবো, এবং সত্যিকার অর্থে আমার পক্ষে সফল মানুষ হয়ে ওঠা সম্ভব নয়। সমাজের নানা ক্ষত নিয়ে আমার কিছু চিন্তা আছে, আমি চিৎকার করি, বলি, চায়ের আলোচনায় বলি, খাবার টেবিলে বলি, কলাম লিখে বলি, গণমাধ্যমে বলি। ফলে নানা জায়গায় আমি আমার অতৃপ্তির জায়গাগুলোকে বলবার চেষ্টা করি। আমি আমার শিক্ষা নিয়ে কিছু ভাবনা ছিল, সেই ভাবনাগুলোর জায়গায় আমি মনে করেছিলাম যে আমার একটু শিক্ষা নিয়ে কাজ করা দরকার। আমি যদি সেই শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে হেরে যাই, আমার কোনো অসুবিধা নেই, আমি একটা তৃপ্তির জায়গায় কাজ করবেন চেষ্টা করেছি। আপনি ব্যর্থ হয়েছেন, এর আগের লাইনটা কি জানেন? এর আগের লাইনটা হচ্ছে, আপনি চেষ্টা করেছেন। যিনি ব্যর্থ হননি, তিনি চেষ্টাই করেননি। জি, অবশ্যই। ফলে আমাদের কিছু প্রচেষ্টা ব্যর্থ হবে, এবং আপনার জীবনে যতগুলো ব্যর্থতা আছে, আপনি ততগুলো চেষ্টা করেছেন, যোগ আপনি যতগুলো সফল হয়েছেন ততগুলো চেষ্টা করেছেন। ফলে আপনার জীবনে কিছু ব্যর্থতা খুব করে দরকার। আপনার জীবনে যদি কিছু ক্ষত থাকে, এটা আপনার জীবনটাকে বদলে দেবে। আমার জীবনে অনেকগুলো ক্ষত আছে। আমার জীবনের আমি এই কথাটা আমার শ্রেণীকক্ষের মধ্যে খুব করে বলি যে, আমাকে কেউ ছেড়ে গেছে, এটা আমার জীবনে একটা শক্তি। আমি
কেউ ছেড়ে চলে গেছে, এটার জন্য আমি মদ খাবো, গাঁজা খাবো, বখাটে হয়ে যাব, এটা আমার জীবনে একটা বড় অতৃপ্তির জায়গা। তাহলে আমি হেরে যাব। বরং আমাকেই তাকে দেখানো দরকার যে তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করেছো, আমি নিজেকে বদলে ফেলতে পেরেছিলাম, তুমি আমার সাথে থাকলে ঠিকঠাক করতে। ঠিক সেরকম শিক্ষা নিয়ে আমি এই মুহূর্তে যে কাজটা করছি, এটা এখনো বলবার মতো কোনো জায়গায় আসেনি। তার মানে এই নয় যেটা ব্যর্থ হয়েছে, তার মানে এই নয় আজকে ব্যর্থ হলে আমার শেষ জীবনে গিয়ে সফল হওয়ার সুযোগ নেই। স্যার, সমাজের কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে ব্যথিত করে? আমার কাছে জি স্যার। আমি এমন একটা পৃথিবী খুব করে কল্পনা করি, যেই পৃথিবীতে ক্ষুধা শব্দটা থাকবে না। কারণ ক্ষুধার্ত অবস্থায় ছোটবেলায় কেঁদেছি, তো ফলে আমি ক্ষুধা জিনিসটাকে খুব ভয় পাই। আমার কাছে এরকম একটি পৃথিবী আমি দেখতে চাই। আপনি যদি এই মুহূর্তে এই সাক্ষাৎকার নিচ্ছেন, পাশে কোনো শিশুর আওয়াজ শুনলে আমি থেমে যাব। আমার কাছে প্রতিটি শিশুর আর্তনাদটাকে আমাকে খুব তাড়িত করে। আমাকে কিন্তু কখনো মনে হয় না আমি একটা বৃদ্ধাশ্রম খুলবো। আমি আমার যে ভাইয়ের কথা বলছিলাম, তার সাথে আমার চিন্তার যেমন শত শত মিল আছে, চিন্তার দূরত্বটা অনেক। উনি ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম করতে চান, যে এখানে আমি করতে চাই, এটা করতে। উনি আমাকে বলেন এই কারণে যে উনি বলে যদি কোনো কারণেই তিনি না করে চলে যান, তাহলে এটা আমার উপরে, ওই যে বলেছেন আমি তার স্বপ্নের উত্তরাধিকার, সেজন্য এটা আমার উপরে বর্তাবে। আমি তাকে খুব করে বোঝানোর চেষ্টা করি সমাজে বৃদ্ধাশ্রম কোনো দরকার নেই। এই সমাজে দরকার হচ্ছে শিশুদের বিকাশটাকে ঠিক করা। আমি যদি আমার বিকাশ ঠিক মতো হয়, আমি যদি আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হই, তাহলে তো আমি জানি যে আমার মায়ের প্রতি আমার দায়িত্ব আছে। তাহলে আমার মাকে তাহলে আমার বৃদ্ধাশ্রমে দেওয়া পাঠানোর দরকার নেই। আমি যদি আমার সমাজের আমার দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে ঠিক মতো জানি, তাহলে তো আমার বাবাকে মাকে নিয়ে আর শেষ বয়সে কোথাও যেতে হচ্ছে না। তাহলে আপনার পরিচর্যার কাজটুকু করতে হবে শিশুদেরকে নিয়ে। ফলে আমার খুব শখ হচ্ছে আপনি শিশুদেরকে নিয়ে কাজ করেন। আপনার একটি রাষ্ট্রের যত অর্থ আছে, তার সিংহভাগ অর্থ শুধু শিশুদের উন্নয়নের জন্য ব্যয় করেন। দেখবেন যে সমাজটা বদলে গেছে। আপনার আর কোথাও ব্যয় করতে হবে না। 15 থেকে 20 বছর যদি আপনি শিশুদের উন্নয়নের জন্য ব্যয় করতে পারেন, 20 বছর পর এই শিশুরাই আপনার দেশকে বদলে ফেলবে। স্যার, এক্ষেত্রে কি মানে শিক্ষকদের সেই মানবিক সমাজ গঠনে ভূমিকা কেমন মনে করেন? সেই আবার আগের কথা বলতে হবে। আমরা তো স্যারদের কাছে পড়তাম। সেই শিক্ষকদের যে আন্তরিকতা, আপনাকে যখন একটি প্রশ্ন করা হয় যে আপনার প্রিয় শিক্ষককে, আপনি কি বলবেন? নামটা বলবেন একটু আমাকে? হ্যাঁ, অবশ্যই স্যার। জি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম। আমি আর বলতে হবে না। আমি এই শব্দটাই শুনতে চাচ্ছিলাম। মানে আপনার প্রিয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে। জি স্যার। আমাকে জিজ্ঞেস করেন আমার প্রিয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের। আপনি যদি বাংলাদেশের অনেক মানুষকে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে, না বললেও সিংহভাগ মানুষ বলবে তার প্রিয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়। এই আমাদের শিক্ষায় একসময় শিক্ষকদের যে দরদটুকু ছিল, এখন নানা যান্ত্রিকতা এসে সেই দরদের পরিমাণ কমেছে কি ঠিক আছে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। আমরা তো ক্রমাগত মানবিক হচ্ছি। সেটা লোক দেখানো মানবিকতাও হতে পারে, আবার এমনিও হতে পারে। আপনি একটা দেখেন, আজকে একটা বিড়ালকে কোথাও একটা গাছে আটকে গেছে, সেই বিড়ালকে পাড়ার জন্য আপনি ফায়ার সার্ভিস নিয়ে আসছেন। ফায়ার সার্ভিস থেকে লোক নিয়ে এসে আপনি সেই বিড়ালকে উদ্ধার করছেন, সেটা পরের দিন বড় বড় পত্রিকার শিরোনাম হচ্ছে। আপনি মানবিক। একটা কুকুর ডোবায় আটকে গেছে, আপনি সেটাকে তুলছেন, এটা পত্রিকার শিরোনাম হচ্ছে। আপনি মানবিক হচ্ছেন না। আবার একই সাথে আপনার প্রতিবেশী যিনি কাতরাচ্ছেন, আমি তার খোঁজ রাখছি না। ফলে নানাভাবে কিন্তু আমরা মানবিক হচ্ছি, কখনো কখনো অমানবিক হচ্ছি। ফলে একটা মিশ্র সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি। স্যার, ভবিষ্যৎ যারা শিক্ষকতার মহান পেশায় আসবেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি খুব করে বলি, আমার যেসব শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় যায়, তাদেরকে আমি প্রথম দিন বলে দিই, এটা আর 10টা পেশার মতো নয়। ফলে এই পেশাটাকে একটু অন্যরকম করে দেখতে হবে। আহ, আমার মধ্যে যা আছে সেটা আমার শিক্ষার্থীরা গভীরভাবে অনুকরণ করে। আমি হোয়াইট বোর্ডে যখন লিখতাম, যখন আমার শিক্ষকতার প্রথম দ্বিতীয় বছর, আমি পুরোটা ক্যাপিটাল লেটারে লিখতাম। পরীক্ষার খাতায় দেখলাম আমার এক শিক্ষার্থী পুরোটা ক্যাপিটাল লেটারে লিখেছে। আমি তাকে বললাম, এটা কেন? বলছে যে স্যার আপনি লেখেন তো। সেটা দেখে আমি পুরো পরীক্ষার খাতায় ক্যাপিটাল লেটার ব্যবহার করে লিখেছি ইংরেজিতে। স্যার, সুনাগরিক হিসেবে তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? আমাদের সমাজের সংকট কিন্তু একটা, সেটি হচ্ছে আপনি কতটুকু পরমত সহিষ্ণু।
আর কোনো সমস্যা নেই। আচ্ছা। আমি সেই শুরু থেকে একটা কথা বলছি যে আপনার আমার চিন্তার পার্থক্য আছে। আপনি আমার মতের ব্যাপারে কতটুকু সহিষ্ণু, আপনি কি আমার অবশ্যই স্যার। মতের সাথে, এই ছাড়া আমাদের আর কোনো সংকট নেই। আচ্ছা। আপনি আপনার মতো করে আপনার চিন্তায়, আপনার দর্শনে, আপনার মত, আপনার পথ মেনে চলবেন। আপনার সাথে আমার দ্বিমত থাকবে। আমি বলবো আপনার এই কাজটা এরকম হলে ভালো হতো। এই পৃথিবীটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এখানে বেঁচে থাকবে। হ্যাঁ, ফলে এই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখা, এই সমাজটাকে সমাজটাকে উন্নতি এর দিকে নিয়ে যাওয়া এবং একই সাথে অন্যের মতকে সম্মান করা। পরমত সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা। এটাই হচ্ছে আমার কাছে এই সমাজের এক এবং একমাত্র সমস্যা। স্যার, আপনার জীবনের এমন কোনো মুহূর্ত আছে তো প্রায়ই মনে পড়ে আপনি অনেক ব্যথিত হন? দুঃখের গল্প তো অনেকগুলো আছে। আমি দু একটা বলেছিও। আমার বাবা উম মারা গিয়েছেন ২০২০ সালের আ জানুয়ারি মাসের ৫ তারিখ। আ আমি ডিসেম্বর মাসের ২৮ তারিখ, ২০১৯ সালের ডিসেম্বর মাসের ২৮ তারিখ বাড়ি থেকে চলে এসেছিলাম। আ সেদিন বাবা অসুস্থ শুয়েছিলেন। আ আমি যখন বাবার কাছ থেকে বিদায় নেই, বাবা কথা বলতে পারতেন না তখন। হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিলেন। আমাকে একটু জোর করে হাতটা ছাড়াতে হয়েছিল। কারণ আমার গাড়ির সময় হয়ে গিয়েছিল। যখন জোর করে হাতটা ছাড়িয়ে নিয়েছিলাম, তখন বাবার চোখ দিয়ে পানি পড়ছিল। এরপর আর আমার বাবার সাথে দেখা হয়েছে, তখন বাবা মৃত। উম ফলে এই স্মৃতিটা আমার কাছে মনে হয় বাবা মনে হয় আমাকে ছাড়তে চাননি। তিনি মনে হয় বুঝতে পেরেছিলেন এটাই শেষ দেখা। আ ফলে আমাকে জানুয়ারি মাসে ৭-৮ দিন পর আবার বাড়িতে যেতে হয়। এবং আমার বারবার করে মনে হচ্ছিল বাবা বোধহয় এজন্যই আমার হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিলেন। স্যার, আপনার জীবন নিয়ে যদি ভবিষ্যতে কোনো বই লেখা হয়, তার বইটার নাম কি হতে পারে? আমার মনে হয় না আমার জীবন নিয়ে ভবিষ্যতে বই লিখবার কোনো প্রয়োজন আছে। আ আমি আমার আমার মা-বাবার গল্পগুলোকে হয়তো কোনোদিন সুযোগ থাকলে তুলে নিয়ে আসবার চেষ্টা করব। আমি যা করেছি সেটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে আমি কথা বলি। আমার ভালো লাগার জায়গা থেকে আমি একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ি। আমার ভালো লাগার জায়গা থেকে আমার ভিতরে যেটা মনে হয় এটার প্রতিবাদ করা দরকার আমি সেটুকু করি। আমি এই কাজটুকু শুধু করি। ফলে আমার কাছে মনে হয় না যে আমাকে নিয়ে লিখবার প্রয়োজন খুব একটা পড়বে। স্যার, আপনার জীবনে সবথেকে মূল্যবান ব্যর্থতার শিক্ষা এরকম কোনো ঘটনা আছে কিনা? আমি অনেক কিছু জিনিস হারিয়েছি। এগুলো আমার প্রত্যেকটা একটা করে শক্তি হয়ে উঠেছে। আমি আ মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইনি। এটা এই না পাওয়াটা আমার জীবনটাকে তৈরি করেছে। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজের চান্স পাইনি। এটা আমার জীবনটাকে অন্যরকম করে তৈরি করেছে। হ্যাঁ? ফলে আমার এই যে না পাওয়াগুলো, বিকল্প যেটা আমি পেয়েছি, সেই বিকল্পগুলোই আমার জীবনে এক ধরনের ছন্দময়তা এনেছে, এক ধরনের তৃপ্তির জায়গায় এনে দিয়েছে। স্যার, ভবিষ্যৎ ওভারঅল যদি বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কোন পর্যায়ে আমি দেখতে? খুবই মন খারাপ হয় আমার। আমি হতাশ এই কথাটা বলিনি, মন খারাপ হয়। আ আমার খুব শখ যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা এবং বেতন হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের সমমানের। উন্নত বিশ্বে যেসব দেশগুলো আসলে উ উম এগিয়েছে, তাদের সবাই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি বিনিয়োগ করেছে। আমাদের সেই বিনিয়োগটা করতে হবে। এবং এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আ আমরা সনদপত্র বিক্রি করবার একটি কারখানা খুলে বসেছি। উচ্চশিক্ষাকে আমরা বিতরণ করছি। জেলায়, জেলায় বিশ্ববিদ্যালয় করবার মধ্য দিয়ে আমরা আমাদের উচ্চশিক্ষাকে সস্তা করে দিয়েছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ১ম হচ্ছে একজন ডাক্তার। একজন ডাক্তারের জন্য এই রাষ্ট্র কত লক্ষ টাকা খরচ করেছে। অথচ তিনি তার পেশা হিসেবে বেছে নিচ্ছেন পুলিশ। তাহলে এই রাষ্ট্র একজন করের টাকায় যে অর্থগুলো ব্যয় করেছে, সেই অর্থ তো ধ্বংস হয়েছে। আমি তৈরি করছি বিবিএ, এমবিএ হোল্ডারদেরকে আমার ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছে। তারা গিয়ে
ব্যাংকে চাকরি করবে কিংবা অন্য কোনো পেশায় করছে, তার ব্যাংকে তার পাশে যে বসে আছে তিনি ফিজিক্স থেকে পাশ করেছেন। তাহলে ফিজিক্স থেকে পাশ করে যদি ব্যাংকে চাকরি করা যায়, তাহলে বিবিএ থেকে করে গিয়ে তার কি পার্থক্য তৈরি করছে না? বিবিএ কমপ্লিট করে একজন মানুষ ব্যাংকে গিয়ে ভালো চাকরি করতে পারছে, আবার ফিজিক্স কেমিস্ট্রি থেকে পাশ করে তিনিও ব্যাংকে ভালো চাকরি করতে পারছেন। তাহলে এই যে 5টা বছর তিনি শিখলেন, এই শিক্ষাটা আসলে কি কোনো বিশেষায়িত শিক্ষা না? তাহলে যে কেউ যে কোনো কিছু পড়ে কি ব্যাংকে চাকরি করতে পারবে? যে কেউ যে কোনো কিছু পড়ে কি পুলিশ হতে পারবে? তাহলে এই যে 5 বছর ধরে আমি একজন স্টুডেন্টকে তৈরি করলাম, আরেকজন কোনো কিছু না শিখে ওখানে আসলো, তার মানে আমাদের শিক্ষা কোনো কিছু আলাদা করে তৈরি করছে না। আপনি লেখাপড়া শেষ করে একটা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছেন, কিছু জিনিস মুখস্থ করছেন, আর একটা ক্যাডার পাচ্ছেন কিংবা ব্যাংক কিংবা অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন। এটা তো একটা শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আপনি এই 15 বছর ধরে যে শিক্ষাটাকে গ্রহণ করবেন, তার একটি প্রয়োগ তো আপনার কর্মজীবনে থাকতে হবে। আপনি চিন্তা করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন মানুষ পাশ করে সে ব্যাংকে ঢুকছে। তো আপনাকে তৈরি করেছে আমি ভেটেরিনারি ডাক্তার হিসেবে। একজন ভেটেরিনারি ডাক্তার হিসেবে তৈরি করতে আপনার পেছনে যে টাকা ব্যয় হয়েছে, আপনি যদি অন্য একটা জায়গায় আসেন, তাহলে ওই টাকাটা তো আপনার পেছনে আমি কেন ব্যয় করেছি? আপনি একজন বিবিএ এমবিএ তৈরি করতে গেলে তার পেছনে তর্কের খাতিরে ধরে নিলাম 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনি যখন ভেটেরিনারি ডাক্তারি পড়তে গেছেন আপনার পেছনে খরচ হয়েছে 10 লক্ষ টাকা। তো আপনি যে রাষ্ট্রের এই টাকাটাকে খরচ করলেন, অপচয় করলে এটা কি হবে? ফলে আপনার প্রায়োগিক দিক, শিক্ষার প্রায়োগিক দিক এবং শিক্ষার তাত্ত্বিক দিক, এই দুটোকে মেলাতে হবে। কর্মক্ষেত্র এবং শিক্ষা, এই দুটো জিনিস যদি ম্যাচ না করে তাহলে মুশকিল। আমরা মাস্টার্সে পড়াতে পারি না। মাস্টার্সে একটা স্টুডেন্ট বিসিএস এর বই পড়ছে। তার মানে বিসিএস পড়া এক জিনিস আর এমবিএ পড়া আরেক জিনিস। তাহলে এমবিএ পাঠ, বিবিএ এমবিএ, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ এগুলো তার কোনোটাই কর্মক্ষেত্রে কোনো কাজে লাগছে না। দুটো গাইড এবং একটা কোচিং সেন্টার থেকে পড়েই তিনি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবেন? এটা তো হয় না। ফলে আপনার চাকরি পদ্ধতিটা বদলাতে হবে। স্যার, ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখতে চান? আমি তো খুব স্বপ্নবাজ মানুষ। আমি চাই বাংলাদেশ এক অহিংস বাংলাদেশ হয়ে উঠুক। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে একজনের ভ্রাতৃত্ব তৈরি হোক। আমি চাই বাংলাদেশের পতাকা সমৃদ্ধ হোক, মানচিত্র সমৃদ্ধ হোক। আমি খুব করে চাই ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ তৈরি হোক। আমি খুব করে চাই এমন একটি বাংলাদেশ তৈরি হোক যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে উঠবে আধুনিক। আমি সেই বাংলাদেশ চাই যেখানে পরমত সহিষ্ণুতা থাকবে, যেখানে সংবেদনশীলতা থাকবে, যেখানে আমাদের প্রত্যেকের একে অপরের প্রতি সম্মানবোধ থাকবে। এরকম বাংলাদেশ আমি চাই। জি স্যার, আমরাও আপনার চাওয়ার সাথে একমত পোষণ করছি। আমরাও এরকম একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। স্যার, আমাদের হিডেন স্টোরি স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে আহ্বান করেছেন, দীর্ঘক্ষণ আমাকে সময় দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি মনে করি যে আপনাদের এই যে আয়োজন সেটি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের অনুপ্রেরণামূলক পর্ব। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় ওমর ফারুক স্যার। স্যারের অভিজ্ঞতা, জ্ঞান নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ, কেরিয়ার জীবন, শিক্ষার্থী জীবন এবং সামনের দিনগুলোকে উজ্জ্বল ও রঙিন করতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী বিশেষ কোনো পর্বে, বিশেষ কোনো ব্যক্তিত্ব নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, শেখার পথে এগিয়ে থাকবেন। ধন্যবাদ।